আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। চৈত্র মাসে গাজনের উৎসবে মুখর সাবরুমের দমদমা দাস কলোনি, ঐতিহ্য রক্ষায় যুবকদের উদ্যোগ। শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে মাগরুমে বিজেপিতে 55 ভোটারের যোগদান, শক্তি বাড়ল কংজং মগের শিবির। মুখ্যমন্ত্রী জনসভায় উন্নয়নের বার্তা, সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে ব্যাপক সাড়া ও বিজেপিতে যোগদান। সিপাহীজলা অভয়ারণ্য জঙ্গলে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য। কুলাই নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে পরিজনের। ধর্মনগর উপনির্বাচন ঘিরে বিজেপির শক্তি প্রদর্শন, মহিলা মোর্চার বড় সমাবেশ। অনুপ্রবেশ রোধে পদক্ষেপ জানতে রাজ্যকে 3 মাসের সময় দিল উচ্চ আদালত। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। চৈত্র মাস শুরু হতেই যেন অন্য এক ছন্দ নেমে আসে। ঢাকের তালে, কাসরের ধ্বনিতে আর ভক্তির আবেগে শুরু হয় গাজন উৎসবের প্রাণবন্ত আয়োজন। সেই ঐতিহ্যের রেশ এবারও দেখা গেল দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমায়। জানা যায়, সাবরুমের দমদমা দাস কলোনি এলাকায় প্রতি বছরের মতো এই বছরও পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে গাজন নৃত্য। শিব, দুর্গা ও কালীর রূপে সেজে এলাকার যুবকরা বাড়ি বাড়ি গিয়ে গাজনের নৃত্য পরিবেশন করছেন। নৃত্যের সঙ্গে ঢাক ও কাসরের তালে পুরো এলাকা যেন উৎসবের আবহে ভরে উঠেছে। এই গাজন নৃত্য দেখতে স্থানীয় মানুষের ভিড় চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সবাই এই ঐতিহ্যবাহী পরিবেশন উপভোগ করতে হাজির হচ্ছেন, আর আনন্দে ভরে উঠছে চারপাশ। নৃত্য কমিটির সদস্যরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখা। তারা চান এলাকার আরো বেশি যুবক এগিয়ে এসে এই গাজন উৎসবের সঙ্গে যুক্ত হোক। পূর্বপুরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্য যাতে ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও বেঁচে থাকে, সেই ভাবনা থেকেই তাদের এই প্রচেষ্টা। সব মিলিয়ে গাজন উৎসবকে ঘিরে দমদমা দাস কলোনিতে তৈরি হয়েছে এক আনন্দ মুখর ঐতিহ্যবাহী পরিবেশ, যা স্থানীয় সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা কোন জায়গা থেকে আইছেন? নমস্কার, আমরা জলফা, পশ্চিম জলফা, দমদমা দাসপল্লীর থেকে আমরা বিগত আমাদের পূর্বপুরুষ থেকে ধরেন 40-50 বছর আগে থেকে আমরা গাজন নৃত্য চলতেছে। তো এর ভিতরে আমরা পূর্বপুরুষ যারা যাই করেছে, এরপরে আমরা যখন নতুন প্রজন্ম হয়েছি তখন আমরা এটা ঐতিহ্যবাহীটা আমরা ধরে রাখতে চেষ্টা করতেছি, যে এটা ঐতিহ্যবাহীটা ধরে রাখার জন্য। ওই কারণে আমরা প্রত্যেক বছর নেই, এবারও চড়ক পূজা করবো। এবারে 31শে চৈত্র আমাদের মেলা হবে স্টেডিয়াম কলেজের সামনে, স্টেডিয়াম মাঠে। ওই মাঠে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ওইখানে গাজন নৃত্য ওই দিনকা অনেক বই থাকবে, বা গাজন নৃত্য অনেক কিছু সম্পূর্ণ করে আমাদের মেলাটা শেষ করবো এই আশা রেখে। যুব সমাজকে কি বার্তা দিতেছেন আপনারা? আমরা যুব সমাজকে বার্তা দিতেছি ঐতিহ্যবাহীটা যাতে ধরে রাখে। ঐতিহ্যবাহী আমাদের পূর্বপুরুষ 50-60 বছর ধরে এটা ধরে রেখেছে, এবং আমরা নতুন প্রজন্ম থেকে আমরা যতটুকু পেরেছি ওইটা ধরে রাখার চেষ্টা করছি। আর আমিও চেষ্টা করছি যে যাতে যুব সমাজ তারাও ঐতিহ্যবাহীটাকে ধরে রাখলে তাহলে আমরা খুব উপকৃত হবো। আমরা নির্বাচনের আবহ যতই গরম হচ্ছে, ততই রাজনৈতিক সমীকরণে বদলের হাওয়া বইতে শুরু করেছে। তারই প্রভাব পড়ল এডিসির 28 নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে। বুধবার ওই কেন্দ্রের মনোনীত বিজেপি প্রার্থী কংজং মগের সমর্থনে মাগরুম এডিসি ভিলেজে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক পরিবেশ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। এই সভায় তিপ্রামথ সিপিআইএম দল ছেড়ে 21টি পরিবারের মোট 55 জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। পরে বিজেপি প্রার্থী কংজং মগ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংজং মগ বলেন, রাজ্যের উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য মানুষ এখন বিজেপির উপর আস্থা রাখছেন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে জানান, সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই দলের প্রধান লক্ষ্য। তিনি আরো আশা প্রকাশ করেন, এই যোগদানের ফলে 28 নং শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রে বিজেপির সংগঠন আরো মজবুত হবে এবং আসন্ন নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের 28 শিলাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রের মাগরুম এডিসি ভিলেজের এক সভা হয়। এই সভার মাধ্যমে 22 পরিবারের 55 ভোটার সিপিএম এবং তীব্রমথা ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেছেন। ওনাদের একটা বক্তব্য
যে আগামী দিন এডিসি নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্য তারা বিজেপির পক্ষে এসেছেন। ধন্যবাদ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৬ নং বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে লক্ষ্মীছড়া স্কুল মাঠে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এলাকার উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। তিনি জানান, বিজেপি সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত জনতাকে সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য স্থিতিশীল ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। এদিকে জনসভা শেষে ৪২টি পরিবারের মোট ১৫৩ জন ভোটার তিপ্রামথ ও সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির উপস্থিতিতে তারা দলীয় পতাকা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই তো করতে হবে এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করা। একদিকে আমি বলবো শান্তি আমি চাই, অশান্তি চাই না, আবার আরেক দিক দিয়ে অশান্তি সৃষ্টি করে অদ্ভুত, মানে কথার সাথে কাজের কোন রকম মিল আমরা দেখতে পাই না। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার মানুষ এখন বুঝে গেছে এবং এইভাবে করে ত্রিপুরার যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি করতে পারবে না। সিপাহীজলা অভয়ারণ্যের গভীর জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জানা যায়, সিপাহীজলা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে স্থানীয়দের নজরে আসে মৃতদেহটি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দীর্ঘদিন ধরে দেহটি জঙ্গলে পড়ে থাকার কারণে তা পচে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠছে। সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে কিভাবে ওই ব্যক্তি প্রবেশ করলেন এবং তার মৃত্যু স্বাভাবিক না অন্য কোনো কারণ হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বন দপ্তর ও পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে ফরেস্টারের মারফতে করেছে, খবর পাইছি একটা পচা দেহ সিপাহীজলা ভিতরে রাস্তার থেকে ১.৫-২ কিলোমিটার গভীর জঙ্গলে পচা গলা পুরাটা পচা অবস্থা। আমরা ইনভেস্টিগেশন করতে আছি, এনো এফএসএল টিমও আইতে আছে, আর ডাক্তার এফএসএল টিম সব আই আছে। আপনার দেখে কি মনে হচ্ছে কতদিন আগে মারা যেতে পারে? এইটা দেখতে আছে তো মনে হইতে আছে ২ মাস হইব, এমন পুরাটাই পড়ছেই তো গেছে, কিছু বাকি আছে। ধলাই জেলার আমবাসারের কুলাই এলাকায় একটি নার্সিং হোমে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত রোগীর নাম ভবতোষ দেববর্মা। তার বাড়ি কমলপুরের মহারানী এলাকায়। জানা যায়, গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের জন্য তিনি কুলাই স্থিত ধলাই জেলা নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন। সোমবার তার অপারেশন সম্পন্ন হয় এবং অপারেশনের পর তিনি সুস্থ ছিলেন বলেই জানা গেছে। তবে হঠাৎ করে মঙ্গলবার রাত থেকে তার বুকে ব্যথা শুরু হয় এবং বুধবার ভোরে তার মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, অপারেশনের একদিনের মধ্যেই এই মৃত্যু হওয়ায় চিকিৎসার গাফিলতির সন্দেহ রয়েছে। ঘটনার পর নার্সিংহোমে উত্তেজনা তৈরি হয় এবং পরিজনরা ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ২ মাস আগে এই নার্সিংহোম চালু হয়েছে এবং ইতিমধ্যে ৫০টিরও বেশি অপারেশন সফলভাবে করা হয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট রোগীর অপারেশনও সঠিকভাবে সম্পন্ন হয়েছিল এবং অপারেশনের পর তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকের প্রাথমিক মত অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গেছি আমি লইয়া এই সময়টা গেছি শেষ
এখানে মারা গেছে। এখানে মারা গেছে। কটা সম্মান ভবতুষ দেববর্মা। আপনার নাম? আমার নাম শ্যামলী দেববর্মা। আপনার কি বাড়ি কোনটা? আমার জামাই ওই মদল পেশেন্ট আইলে। হ্যাঁ মহারানী। আচ্ছা কটার সময় মারা গেছে? মরার সময় তো আমি টাইম ঠিকমতো দেখছি না, 2:30 বা 3টা এই টাইমে মরছে। রাত্রে এই সময় তো সুমন পাল আসে, এই মরবার সময় তো এমনি টিপা দে এদিকে অক্সিজেন দিয়ে না তোমরা রুগী মরছে না কইয়া এমনি এমনি করে। আমরা গেছে মরছে। অপারেশন করছে। ওই মরবার সময় তারা ওই দলাই হসপিটাল এই জায়গায় রেফার করবো। আমরা তো না করছে, রুগী মরছে নিয়াকিত করবো, এখানে মরছে না, মরছে না আর পুরা রয়েছে মরছে না কই যাবে। টানাটানি রয়ে গেছে তারা। এখানে গিয়ে ডাক্তার চেক করছে শেষ। তো সেই পেশেন্টের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে আমরা খুবই দুঃখ প্রকাশ করেছি। কিন্তু দুঃখ প্রকাশ করে রুগীরকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু এটা ঘটনা আমরা 2025 সালের 27 তারিখ থেকে পথ চলা শুরু করেছি। নভেম্বর মাসের 27 তারিখ থেকে পথ চলা শুরু করেছি। আজ অবধি প্রায় 50টার উপরে আমরা অপারেশন সাকসেসফুলি বা সফলভাবে সম্পন্ন করেছি। প্রত্যেকটা রুগীর ফিডব্যাক আমরা নিই, প্রত্যেকেই খুশি, প্রত্যেকেই হ্যাপি। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি জোরদারভাবে নির্বাচনী প্রচারে নেমেছে। তারই অংশ হিসেবে ধর্মনগরের জেলা কমিটির উদ্যোগে এবং মহিলা মোর্চার সক্রিয় অংশগ্রহণে একটি বড় সাংগঠনিক কর্মসূচি ও জনসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মহিলা কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং উপনির্বাচনে দলের পক্ষে শক্ত ভিত তৈরি করা। সবাই উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শীর্ষ নেতা ও নেত্রী। তাদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও জেলা ও মণ্ডল স্তরের মহিলা মোর্চার নেত্রী ও বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নারী কল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। মন্ত্রী সুধাংশু দাস বলেন, উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে মহিলা মোর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কল্যাণী রায় মহিলাদের স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষায় সরকারের কাজের কথা উল্লেখ করে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 9 এপ্রিল যে ভোট হবে সেই ভোটের ফলাফলে আমরা দেখব জয় চক্রবর্তী বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং পবিত্র বিধানসভায় বিধায়ক হিসেবে প্রথম যাত্রা তিনি শুরু করবেন এবং আমাদের প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেটা যেমন তিনি সমাপ্ত করবেন এবং এই বিধানসভা কেন্দ্রকেও সারা রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ বিধানসভা কেন্দ্র হিসেবে পরিণত করতে পারবেন। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের শুভেচ্ছা ওনাকে। আজকের এই যে মহিলাদের আজকে যে সম্মেলন গেল, সেখানে আশীর্বাদ যাত্রা যেটা গেল, তার উপস্থিতি মানুষের, মহিলাদের, দিদিদের, বোনেদের যে উপস্থিতি, এই উপস্থিতিতে প্রমাণ করে দেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 46,000 উপর ভোটার রয়েছে, যার অর্ধেকের বেশি মহিলা। আর আজকের হলঘর প্রমাণ করেছে যে এই বিধানসভা কেন্দ্রে মহিলারা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। অনুপ্রবেশ ইস্যুতে এবার কড়া বার্তা দিল উচ্চ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে জমা দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং আরও 2 জনের দায়ের করা একটি মামলার শুনানির পর বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হয়। আদালত স্পষ্টভাবে জানায়, অনুপ্রবেশ রোধে গৃহীত পদক্ষেপ, প্রশাসনিক ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরতে হবে রাজ্য সরকারকে। এই নির্দেশের ফলে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে একটি স্পষ্ট চিত্র সামনে আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রেও এই রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আইনজীবী মহলের মতে, আদালতের এই নির্দেশ প্রশাসনের উপর দায়িত্ব আরো বাড়িয়ে দিল এবং ভবিষ্যতে এই বিষয়ে আরো কড়া নজরদারির ইঙ্গিত বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মামলায় কি রায় দিয়েছে? আজকে আমরা যে আপিলটা করেছিলাম আমরা খুশি হয়েছি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ যে অবৈধ বাংলাদেশে যে অনুপ্রবেশ হচ্ছে, ত্রিপুরা সহ ভারতবর্ষে যেটা অনুপ্রবেশ হচ্ছে, সেই বিষয়ে আমরা আপিল করেছিলাম। আজকে মাননীয় হাইকোর্ট বলেছেন যে একজন বিধায়ক
উনি জনপ্রতিনিধি, উনি যে চিঠি দিয়েছে আপনারা কি রিপ্লাই দিয়েছেন? গোপেনের উকিলকে ওনার করেছেন, তা গোপেনের তরফে সেটার সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি এবং তার জন্য মাননীয় হাইকোর্ট বলেছেন যে 3 মাসের ভিতরে এটার উত্তরটা দেওয়ার জন্য। এবং আমাদেরকে, আমরা 3 জন পিটিশনার আছি এখানে, আমাদের অমরদীপ দেববর্মা, আমি এবং সাজরা দেববর্মা এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমার আছে অসিত দাস, উনি আমার সঙ্গে সবসময় কাছে এই কেসে উনি সহযোগিতা করেছেন। সেই জন্য আমরা খুব খুশি আজকে যে দীর্ঘদিনের পর যে কেসটা আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, আমরা সিভিল সোসাইটি হোক বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, পার্টির মাধ্যমে আমরা লড়াই করেছি, আজকে সিরিয়াসলি যে মাননীয় হাইকোর্ট নিয়েছে, এটার জন্য আমরা খুশি। আমরা 3 মাস অপেক্ষা করব, তারপরে আবার। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।